হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট ফ্রেজ আর ইডিয়ম নিয়ে এসেছি। যে ফ্রেজগুলোর ব্যবহার, যে ইডিয়মগুলোর ব্যবহার আমরা প্রায় হতে দেখি, আর এগুলোর সঠিক ব্যবহার আমাদের জানা দরকার। তা না হলে কেউ যখন এই ইডিয়মগুলো, এই ফ্রেজগুলোর ব্যবহার করবে, আমরা বুঝতেই পারবো না সেন্টেন্সটার কি অর্থ। আর আমরাও যখন সেন্টেন্সে এই ফ্রেজগুলো আর এই ইডিয়মগুলোর ব্যবহার করব, সেন্টেন্সগুলোকে একটু অ্যাডভান্স করে তুলতে পারবো। আর তার সাথে সাথেও কিছু বাংলা সেন্টেন্সকে, কিছু বাংলা বাক্যকে খুব সহজেই আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারবো এই ফ্রেজগুলোর সাহায্য নিয়ে, এই ইডিয়মগুলোর সাহায্য নিয়ে। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ফ্রেজকে, প্রত্যেকটা ইডিয়মকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। আমি প্রত্যেকটার সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা এগুলোকে কি করে ব্যবহার করতে পারি। তো তোমরা কোথাও যেও না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকো। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে ইডিয়মটা দেখবো সেটা হলো অফ দ্য হুক। দেখো, সেন্টেন্সে প্রায় তোমরা এই ইডিয়মটার ব্যবহার হতে দেখবে। তো অফ দ্য হুকের কি অর্থ? দেখো, যখন আমরা সেন্টেন্সে এই ইডিয়মটাকে ব্যবহার করি তখন আমরা অর্থ করতে চাই কোনো দায় থেকে মুক্তি পাওয়া, কোনো শাস্তি থেকে রেহাই পেয়ে যাওয়া, কোনো ঝামেলা থেকে মুক্তি পাওয়া, দায় মুক্ত হওয়া। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ইডিয়মটাকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি শিক্ষক তাকে দায় মুক্ত হতে দিয়েছিলেন, দ্যাট মিনস শিক্ষক তাকে রেহাই পেতে দিয়েছিলেন। দ্য টিচার লেট হিম অফ দ্য হুক। দ্য টিচার লেট হিম অফ দ্য হুক। আমরা প্রায় বলে থাকি ভেবো না তুমি এখনই রেহাই পেয়ে গেছো, বা ভেবো না তুমি এখনই দায় মুক্ত হয়ে গেছো। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? দেখো, এখানে আমরা ইয়েট এর ব্যবহার করব। ডোন্ট থিংক ইউ আর অফ দ্য হুক ইয়েট। ডোন্ট থিংক ইউ আর অফ দ্য হুক ইয়েট। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে এখনো ঝামেলাটা থেকে রেহাই পায়নি, সমস্যাটা এখনো রয়েছে বা সমস্যাটা এখনো আছে। She is not off the hook yet. The problem is still there. She is not off the hook yet. The problem is still there. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা অফ দ্য হুকের ব্যবহার কোন অর্থে করছি। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ইডিয়মটাকে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো রক দ্য বোট। রক দ্য বোটকে আমরা সেন্টেন্সে তখনই ব্যবহার করি যখন আমরা অর্থ করতে চাই যে ঝামেলা করো না, অশান্তি সৃষ্টি করো না। এরকম অর্থে আমরা সেন্টেন্সে রক দ্য বোটকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সবকিছু যখন ভালোভাবে চলছে ঝামেলা করো না, দ্যাট মিনস সবকিছু যখন ভালোভাবে চলছে অশান্তি সৃষ্টি করো না। ডোন্ট রক দ্য বোট when everything is going smoothly. Don't rock the boat when everything is going smoothly. একটা এক্সাম্পল দেখো, সে সব সময় কাজে ঝামেলা না করার চেষ্টা করে। He always tries not to rock the boat at work. He always tries not to rock the boat at work. আমরা প্রায় বলে থাকি পুরনো সমস্যা তুলে বা পুরনো বিষয় তুলে ঝামেলা করো না। Don't rock the boat by bringing up old issues. Don't rock the boat by bringing up old issues. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কত সহজেই এই ইডিয়মটাকে ব্যবহার করতে পারি, রক দ্য বোটকে ব্যবহার করতে পারি। আমরা প্রায় বাংলায় বলে থাকি ঝামেলা করো না, এখানে আর অশান্তি করো না। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটাকে ব্যবহার করতে পারি, এই ইডিয়মটাকে ব্যবহার করতে পারি। আর যখন কেউ এটা ব্যবহার করবে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে সেন্টেন্সে এটার কি অর্থ। এবার আমরা যে ফ্রেজটা দেখবো সেটা হলো গো ডাউন ইন ফ্লেমস। গো ডাউন ইন ফ্লেমস। আমরা প্রায় সেন্টেন্সে এই ফ্রেজটাকে ব্যবহার হতে দেখি। তো এটার কি অর্থ? দেখো, এই ফ্রেজটাকে আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন আমরা অর্থ করি পুরোপুরি ভাবে হেরে যাওয়া, পুরোপুরি ভাবে ব্যর্থ হয়ে যাওয়া, ভয়ঙ্কর ভাবে হেরে যাওয়া। ফর এক্সাম্পল, খারাপ ব্যবস্থাপনার কারণে প্রকল্পটি ব্যর্থ হয়ে গিয়েছিল। দ্যাট মিনস প্রকল্পটি পুরোপুরি ব্যর্থ হয়ে গিয়েছিল। The project went down in flames because of poor management. The project went down in flames because of poor management. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ফাইনাল ম্যাচে বা চূড়ান্ত ম্যাচে দলটি পুরোপুরিভাবে বা দলটি ভয়ঙ্করভাবে হেরে গিয়েছিল। The team went down in flames in the final match. The team went down in flames in the final match.
আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি দুর্বল পরিকল্পনার কারণে অনুষ্ঠানটি পুরোপুরি ব্যর্থ হয়ে গিয়েছিল। The event went down in flames due to poor planning. The event went down in flames due to poor planning. যদি আমি বলি আইডিয়াটা ব্যর্থ হয়ে গিয়েছিল কিন্তু সে আবার চেষ্টা করেছিল। The idea went down in flames but he tried again. The idea went down in flames but he tried again. তোমরা বুঝতে পারছো পুরোপুরি ব্যর্থ হয়ে যাওয়া, পুরোপুরি হেরে যাওয়া, পুরোপুরি নষ্ট হয়ে যাওয়া, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটাকে কত সহজে ব্যবহার করছি। এবার যে ফ্রেজটা আমরা দেখবো সেটা হলো ফেস দ্য মিউজিক। ফেস দ্য মিউজিক আমরা প্রায় সেন্টেন্সে এই ফ্রেজটাকে ব্যবহার হতে দেখি। এটার অর্থ হলো ফল ভোগ করা বা পরিণতি ভোগ করা, কোনো কাজের পরিণতি স্বরূপ কিছু ভোগ করা, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ফেস দ্য মিউজিকে ব্যবহার করে থাকি। দ্যাট মিনস পরিণতির সম্মুখীন হওয়া, পরিণতির মুখোমুখি হওয়া, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটাকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি মিথ্যে বলার কারণে তাকে পরিণতি ভোগ করতে হবে বা মিথ্যে বলার জন্য তাকে পরিণতি ভোগ করতে হবে। হি হ্যাজ টু ফেস দ্য মিউজিক ফর লাইং। হি হ্যাজ টু ফেস দ্য মিউজিক ফর লাইং। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি পরিণতি ভোগ করার সময় এসেছে, দ্যাট মিনস পরিণতিটার মুখোমুখি হওয়ার সময় এসেছে। ইটস টাইম টু ফেস দ্য মিউজিক। ইটস টাইম টু ফেস দ্য মিউজিক। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি প্রত্যেককেই তার কর্মের ফল অবশ্যই ভোগ করতে হয়। Everyone must face the music for their actions. Everyone must face the music for their actions. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। এবার যে ফ্রেজটা আমরা দেখবো সেটা হলো লিভ নো স্টোন আনটার্ন। লিভ নো স্টোন আনটার্ন, দ্যাট মিনস কোনো চেষ্টা বাদ না রাখা, সর্বোচ্চ চেষ্টা করা, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটাকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি পরীক্ষাটায় পাশ করতে সে কোনো চেষ্টা বাদ দেয়নি, কোনো চেষ্টা করতে বাদ রাখেনি বা সর্বোচ্চ চেষ্টা করেছিল। হি লেফট নো স্টোন আনটার্নড টু পাস দ্য এক্সাম। হি লেফট নো স্টোন আনটার্নড টু পাস দ্য এক্সাম। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি চাকরিটা পাওয়ার জন্য সে সর্বোচ্চ চেষ্টা করবে বা চাকরিটা পাওয়ার জন্য সে কোনো চেষ্টা করতে বাদ দেবে না। She will leave no stone unturned to get the job. She will leave no stone unturned to get the job. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে তার স্বপ্ন পূরণ করতে কোনো চেষ্টা করতে বাদ দেয়নি, দ্যাট মিনস সে তার স্বপ্ন পূরণ করতে সর্বোচ্চ চেষ্টা করেছিল। She left no stone unturned to make her dream come true. She left no stone unturned to make her dream come true. এবার যে ফ্রেজটা আমরা দেখবো সেটা হলো শো ইয়োর ট্রু কালার্স। দ্যাট মিনস নিজের আসল রূপ, নিজের আসল চরিত্র, আসল স্বভাব প্রকাশ করা। ফর এক্সাম্পল, যদি আমি বলি রেগে গিয়ে সে তার আসল রূপ দেখিয়েছিল বা সে যখন রেগে গিয়েছিল সে তার আসল রূপ দেখিয়েছিল। হি শোড হিজ ট্রু কালার্স when he got angry. He showed his true colors when he got angry. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি প্রতারণাটা করে সে তার আসল চেহারাটা দেখিয়ে দিয়েছিল। He showed his true colors by cheating. He showed his true colors by cheating. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি টাকা পাওয়ার পরে তারা তাদের আসল চেহারাটা দেখিয়েছিল। They showed their true colors after getting money. They showed their true colors after getting money. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি অবশেষে বা শেষমেশ সে তার আসল রূপটা সবার সামনে দেখিয়ে দিয়েছিল। Finally, he showed his true colors in front of everyone. Finally, he showed his true colors in front of everyone. দেখো এখানে সবার সামনে বোঝাতে আমরা in front of everyone এর ব্যবহার করেছি। এখানে আমরা সেন্টেন্সটাকে এভাবে বলতে পারি, Finally, he showed his true colors to everyone. That means অবশেষে বা ফাইনালি শেষমেশ সে তার আসল রূপটা সবার কাছে দেখিয়ে দিয়েছিল। এবার যে ফ্রেজটা আমরা দেখবো সেটা হলো আন্ডার দ্য টেবল। আমরা প্রায় সেন্টেন্সে এই ফ্রেজটা ব্যবহার হতে দেখি। দেখো আন্ডার দ্য টেবল এই ফ্রেজটাকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি, বিভিন্ন অর্থে ব্যবহার করে থাকি। আমরা এই ফ্রেজটাকে গোপনে
লুকিয়ে বা বেআইনি ভাবে বা ঘুষের অর্থ বোঝাতে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা সমস্যাটি গোপনে মিটিয়ে ফেলেছিল, দে সলভড দ্য ইস্যু আন্ডার দ্য টেবল। দে সলভড দ্য ইস্যু আন্ডার দ্য টেবল। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি কাগজপত্রগুলো বেআইনি ভাবে অনুমোদন করা হয়েছিল, দ্য পেপার্স ওয়ার অ্যাপ্রুভড আন্ডার দ্য টেবল। দ্য পেপার্স ওয়ার অ্যাপ্রুভড আন্ডার দ্য টেবল। আমরা প্রায় বলে থাকি তারা ব্যবসাটি লুকিয়ে চালায় বা তারা ব্যবসাটা গোপনে চালায়। দে রান দ্য বিজনেস আন্ডার দ্য টেবল। দে রান দ্য বিজনেস আন্ডার দ্য টেবল। দেখো এখানে আন্ডার দ্য টেবলের অর্থ এটা নয় যে টেবিলের নিচে, এখানে অর্থ বেআইনি বা লুকিয়ে গোপনে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটাকে ব্যবহার করছি। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট ইডিয়ম আর ফ্রেজ। আমার মনে হয় প্রত্যেকটাকে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এগুলোকে কিভাবে ব্যবহার করতে পারি। প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। সেন্টেন্স তৈরি করে এগুলোকে ইনক্লুড করে সেগুলোকে তোমরা ব্যবহার করো। যত এগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে ইউজড হয়ে যাবে, এগুলোর সাথে সরগর হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.